ওকে, সবাইকে শুভেচ্ছা। দূর দূরান্তে যারা মিডিয়ার সামনে আছেন এবং আমার এই ক্লাসে অংশগ্রহণ করছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ওয়েলকাম টু অ্যাটেন্ড আওয়ার অনলাইন ক্লাস। আমি মোয়াজ্জেম হোসেন, ইন্সট্রাক্টর ইঞ্জিন ডিপার্টমেন্ট। আমার সাবজেক্ট হচ্ছে ইঞ্জিন অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স। এই সাবজেক্টের উপরে এর আগে কিছু লেকচার দেওয়া হয়েছে, সেটা নিশ্চয়ই আমার শিক্ষার্থী যারা আছে সবাই পরিষ্কারভাবে বুঝতে পারছে। আজকে আমি আরেকটা ক্লাস শুরু করছি, এগুলো ইঞ্জিন অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স। এর ভিতরে মূলত হচ্ছে আমাদের বিষয়টা হলো ইঞ্জিন ওভারঅল। ওভারঅলিং কাকে বলে, কয় প্রকার, কী কী, এবং সেটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে। আমরা আজকে যে একটা ডিজেল ইঞ্জিন, আইসি ইঞ্জিনের যে পার্টসগুলো আছে তার কিছু পরিস্থিতি এবং এই পার্টসগুলো আমরা ডিটেলসভাবে ওভারঅলিং করব। এর ভিতরে বিশেষভাবে যে গুরুত্বপূর্ণ পার্টস আছে তাদের কিছু নাম আমরা বলব। সেই পার্টসগুলো মূলত প্রবলেম দেখা যায় বা সমস্যা হয়, সেগুলো আমাদের ওভারঅলিং করে ঠিক করতে হয়। এটা হচ্ছে আমাদের একটা পার্টস স্পেসিফিকেশন। একটা ডিজেল ইঞ্জিনের মূলত উপরে থাকে আমাদের সিলিন্ডার হেড, মাঝে থাকে সিলিন্ডার হেডটা অবস্থান করে, মাঝের এরিয়াটা হচ্ছে সিলিন্ডার ব্লক, আর নিচে থাকে আমাদের বেস প্লেট বা বেড প্লেট, ইঞ্জিন লুবয়েল সাম, তারপরে হচ্ছে বেড প্লেট। আমাদের এই তিনটা ভাগে যদি আমরা একটা ইঞ্জিনকে ভাগ করি, তার সর্বোচ্চ উপরের অংশটা হচ্ছে সিলিন্ডার হেড। এই সিলিন্ডার হেডে যেসব যন্ত্রপাতিগুলো থাকে, যে সমস্ত পার্টস বা ইকুইপমেন্টসগুলো স্থাপন করা থাকে, এর ভিতরে প্রধানত আছে আমাদের ইনটেক বাল্ব। একটা থাকে আমাদের ইনটেক ভালভ, অর্থাৎ ইনলেট ভালভ। যদি এটাই ইনলেট হয় তাহলে এটা হবে আউটলেট ভালভ। প্রধান দুইটা ভালভ আমাদের থাকে, এখানে ইনজেক্টর থাকে, স্প্রিং থাকে, কম্প্রেশন লিভার থাকে, স্টার্ট থাকে, নাট বল্ট থাকে, পাশে রকার আর্ম থাকে, পুশ রড থাকে। বাল্ব টোটাল একটা মেকানিজম এখানে অবস্থান করে। এইখানে যতগুলো ইকুইপমেন্টস থাকে, এটা হচ্ছে ইঞ্জিন সিলিন্ডার হেডে অবস্থান করে। এই পার্টসগুলোকে আমরা পর্যায়ক্রমে খুলব, অর্থাৎ ডিসমেন্টেল করব। বিশেষ করে স্টার্ট নাটগুলো খুলে দেব, কভারটা ওপেন করব, তারপরে সকল পার্টসগুলো আমরা এখানে দেখতে পাই। তারপরে আমরা অ্যাকর্ডিং টু প্রসেস অনুযায়ী আমরা এটাকে ডিসমেন্টেল করব। ডিসমেন্টেল করার পরে পার্টসগুলোকে একটা নির্দিষ্টভাবে একটা ট্রে করে সাজাবো। কিছু ভালো পার্টস থাকবে, কিছু খারাপ পার্টস থাকবে, এবং কিছু আছে অকেজো, সেটাকে আমরা আলাদা আলাদা করে, যেটা ভালো সেটা আমরা আবার ইউজ করতে পারবো, যেটা খারাপ সেটাকে আমরা একটু রিপেয়ার করে নেব, রিমেটালিং করব, সেটাকে মেশিনিং করতে পারি, ওয়েল্ডিং করে আবার মেশিনিং করতে পারি, ইউজ করতে পারি। আর যেটা একেবারেই অকেজো হয়ে গেছে, ব্যবহার উপযোগী নয়, সেটাকে আমরা বাতিল করে দেব, ওইটা চেঞ্জ করব, অর্থাৎ ওই দামের, ওই মডেলের, ওই নম্বরের, ওই ব্র্যান্ডের পার্ট সংগ্রহ করে আমরা সংযোগ করব। ইঞ্জিন হেড এর যে মূলত পার্টসগুলো আমাদের ব্যবহৃত হয়,
এবং সেগুলোর নাম বললাম এবং সেগুলো চেঞ্জ করতে হয় কীভাবে সেটাও আলোচনা করলাম। এরপর আমরা যাব সিলিন্ডার লাইনার এবং সিলিন্ডার লাইনারের ভিতর থাকে পিস্টন। এটা হচ্ছে সিলিন্ডার ব্লক, ইঞ্জিনের একটা বড় অংশ সিলিন্ডার ব্লক। এই ব্লকের ভিতরে আমাদের আছে পিস্টন। সিলিন্ডার লাইনারের ভিতরে অবস্থান করছে পিস্টন এবং পিস্টনের গায়ে আছে কম্প্রেশন রিং এবং অয়েল স্ক্রেপার রিং। এই কম্প্রেশন রিংগুলোর ভিতরে কম্প্রেশন রিংটা অবস্থান করে এবং তারপরে অয়েলকে সাইজে বা স্ক্র্যাপ করে নিচের দিকে আনার জন্য যাতে কম্বাসন চেম্বারে না যায়, এজন্য আমাদের এখানে লুব অয়েল স্ক্রেপার রিং ব্যবহৃত হয়। এর ভিতরে অনেক সময় দেখা যায় যে এই পিস্টনটা সবসময় লাইনারের ভিতরে উঠানামা করছে, কন্টিনিউ করছে। উঠানামা করার কারণে কি হয় যে এই রিংগুলো ওয়্যার বা ক্ষয় হয়ে যেতে পারে অথবা লাইনারের গাত্রগুলো ক্ষয় হয়ে যায়। ক্ষয়টা কোন দিকে বেশি হয়? ডাইনে এবং বামে এবং মাঝামাঝি যে এরিয়াটাতে লাইনারের যে এরিয়াতে উঠানামা করবে মাঝামাঝি এরিয়ায় রাইট এবং লেফট বোথ সাইড বেশি ক্ষয়টা হয়। কারণ এটা একটু অ্যাঙ্গেলে এই মোশনটা হচ্ছে একটা হচ্ছে রেসিপ্রোকেটিং মোশন, একটা রোটারি মোশন। পিস্টনটা সবসময় রেসিপ্রোকেটিং মোশনে ওঠানামা করছে আর একটু অ্যাঙ্গেলেই করে সবসময়ের জন্য, যার জন্য দুদিকে একটু বাড়ি থাকে, যার জন্য ডাইনে এবং বামে উভয় দিকে ক্ষয়টা বেশি হয়, মাঝামাঝি এরিয়াটাই বেশি হয়। এই জন্য আমরা এই লাইনারটাকে চেক করি, পিস্টনটাকে খুলে চেক করি। বিশেষ করে লাইনারটা দেখি লাইনারের হেডে কোনো ক্র্যাক হয়েছে কিনা, ওভারিং হয়েছে কিনা, হ্যামারিং হয়েছে কিনা সেটা যেমন দেখি। আবার সিলিন্ডার হেডের উপরের পোর্শনটা আমরা দেখি যে সেখানে কোনো নকিং হয়েছে কিনা, হ্যামারিং হয়েছে কিনা, ক্র্যাক হয়েছে কিনা, কার্বন করোশন পড়ছে কিনা সেগুলোকে আমরা চেক করি। আবার লাইনারটাকেও সেম, বিশেষ করে লাইনারের ভিতরের অংশটা আমরা দেখি এবং মিনিমাম কয়েকটা থেকে একটা দুটা তিনটা পোর্শনে মাপ নিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে তার পূর্বের কত ইনসাইড দেওয়া ছিল এখন কত। তো যদি শিডিউল অনুযায়ী এবং ম্যানুফ্যাকচারিং অনুযায়ী তার ডায়া যদি বেশি হয়ে যায় পূর্বের তুলনায়, তাহলে আমরা সেটাকে হয় চেঞ্জ করে ফেলি অথবা মেশিনিং করি, তাতে আবার ব্যবহার করা যায়। আমার পিস্টনের গায়ে যে রিংগুলো আছে সেই রিংগুলো যদি ক্ষয় হয়ে যায়, ক্র্যাক হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়, তখন অনেক সমস্যা দেখা দেয়। তখন আমরা এই রিংগুলোকে চেক করি, রিংয়ের থিকনেস ঠিক আছে কিনা, তার ডায়া ঠিক আছে কিনা, তার গ্যাপগুলো ঠিক আছে কিনা। যদি এইগুলো ঠিক থাকে তাহলে তো সমস্যা নেই। যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে অবশ্যই আমরা সেটাকে চেঞ্জ করি এবং বিশেষ করে প্রথমে আমরা এটাকে একটু ক্লিন করি, পরিষ্কার করি, তারপর এটাকে ইন্সপেকশন করি, করে দেখি যে এটা ব্যবহার উপযোগী আছে কিনা। যদি থাকে ভালো কথা, না থাকলে আমরা এটাকে অবশ্যই আবার চেঞ্জ করি এবং ওই মাপের ওই ব্র্যান্ডের ফ্যানিক ব্যবহার করি। আবার এই পিস্টনের ভিতরে আছে পিস্টন পিন, গজন পিন বলে, ডিস্ক পিন বলা হয়। এই পিস্টন পিন একে দুই পাশে লক করা থাকে, সার্কিট রেটিনার থাকে। এই পিনটা অনেক সময় নকিং হয়, হ্যামারিং হয়, লুজ হয়ে যায়, কটকট করে। এটা ব্যবহারযোগ্য আছে কিনা সেটাও আমরা চেক করে দেখি। যদি দেখি যে ঠিক আছে তাহলে ভালো, না হলে এটা আমরা চেঞ্জ করি। এইভাবে আমাদের একটা মেরিন ডিজেল ইঞ্জিনের গুরুত্বপূর্ণ পার্টসগুলোকে আমরা চেক করি, ইন্সপেকশন করি। আমাদের লুব অয়েল একটা সাম থাকে, সেই সামটাও আমরা পরিষ্কার করি এবং দেখি এবং ফ্লাশ সিস্টেমে আমরা বেশি করে দেখি যে সেখানে কোনো করোশন পড়ছে কিনা, কোনো ক্র্যাক হয়েছে কিনা, বা থিকনেস নষ্ট হয়েছে কিনা সেটা আমরা চেক করে পরিষ্কার করি। যদি ব্যবহার করছে তাহলে ব্যবহার করি। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা থাকে একটা শ্যাফট থাকে। ক্র্যাঙ্কশ্যাফট এইটা হচ্ছে ইঞ্জিনের একটা বড় গুরুত্বপূর্ণ
পার্স, এটাকে ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয়। এই শ্যাফটের সঙ্গে পিস্টনটা কানেক্টিং রড দ্বারা কানেক্ট করা থাকে বা সংযোগ করা থাকে। কানেক্টিং রডের হচ্ছে দুইটা অংশ, উপরের পোর্শনটাকে বলা হয় স্মল এন্ড, নিচের অংশটাকে বলা হয় বিগ এন্ড। এই স্মল এন্ডের ভিতরেই থাকে হচ্ছে পিস্টন বিম, নিচের অংশে যে বিগ এন্ড থাকে এর দুইটা পার্ট থাকে, লয়ার পার্ট থাকে। এর ভিতরে মূলত শ্যাফট থাকে। এই আপার পার্ট এন্ড লয়ার পার্ট এর মাঝে বিয়ারিংটা থাকে, এই জন্য এটাকে বিগ এন্ড, বিগ সাইডে অবস্থান করে বিগ এন্ড বিয়ারিং বলা হয়। এটাকে মূলত হচ্ছে শেল টাইপ, শেল বিয়ারিং বলা হয়। বিগ এন্ড বিয়ারিং বা শেল বিয়ারিং, এটা শ্যাফটের আউটসাইড এবং যে আপার সাইড এবং লোয়ার সাইড এই ক্যাপ এর মাঝখানে অবস্থান করে এবং দুই পাশে ক্যাপ নাট থাকে, স্ক্রু টাইপ ক্যাপ নাট দিয়ে লক করা থাকে। অনেক সময় নয়েজি হয়, গরম হয়, ওভারহিট হয়, হ্যামারিং হয়, লোড পড়ে, তখন আমরা বুঝতে পারি যে বিয়ারিং প্রবলেম হয়েছে। তখন আমরা এটা ওপেন করি, ওপেন করার পরে বিয়ারিংটা চেক করি এবং বিয়ারিং আবার চেঞ্জ করে আমরা এর ভিতর দিয়ে রিফিটিংগুলো দিই, তখন চলে। একটা ক্র্যাঙ্কশ্যাফটের উপরে বেশিরভাগ 3 টাইপের বিয়ারিং অবস্থান করে। একটা হচ্ছে বিয়ারিং যার পর অবস্থান করে মেন বিয়ারিং, আবার কানেক্টিং রডের সাথে শেল বিয়ারিং, আবার শ্যাফটের দুই পাশে ট্রাস্ট বিয়ারিং ব্যবহার করা হয়। এখানে আমাদের এই শ্যাফট যদি প্রবলেম হয়, আমরা অনেক সময় এটা খোলার পরে শ্যাফটটাকেও আমরা ওয়ার্কশপে নিই এবং সেটাকে চেক করি এবং তার অ্যালাইনমেন্ট দেখি এবং তার আউটার সাইডটা বিশেষ করে ইন্সপেকশন করে দেখি যে সেখানে ওভারহিট হয়েছে কিনা, কোনো ওয়্যার বা ক্ষয় হয়ে গেছে কিনা। তাহলে আমরা সেটাকে আবার রিম্যাটারিং করি, মেশিনিং করি। আর যদি ব্যবহার উপযোগী না থাকে অবশ্যই আমরা সেটাকে চেঞ্জ করে দিই বা বদল। তারপরে নিচের অংশে যেটা থাকে ইঞ্জিনের একটা ফাউন্ডেশন, একটা বেড প্লেট। এইখানে ফাউন্ডেশন নাট বোল্ট দ্বারা ইঞ্জিনটাকে টাইট দিয়ে রাখা হয়। কখনো কখনো ইঞ্জিন চলতে চলতে ইঞ্জিনের যে একটা ভাইব্রেশন হয়, এই কারণে দেখা যায় যে নাট বোল্টগুলো লুজ হয়ে যায়, ঢিলা হয়ে যায়। তখন দেখা যায় যে ইঞ্জিনটা কম্পন মানে কাঁপছে, অর্থাৎ ভাইব্রেশন হচ্ছে, ফটফট শব্দ হয়, নকিং হয়। যেমন নাট বোল্টটাকেও চেক করে দেখি, খুলে দেখি যে সেটা ঠিক আছে কিনা, না হলে আমার টাইম। তা ইঞ্জিনের প্রধান পার্টস, এই পার্টসগুলোকে মূলত আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এটা অনেক সময় পরীক্ষা আসে, আমাদের ইন সার্ভিস ড্রাইভার আছে, তাদের কয়েকবারই 2020 তারপরে 19-এও এটা পরীক্ষায় কয়েকবারই আসছে এই পার্টসগুলো, যে প্রধানত কয় ধরনের ইঞ্জিনের এই পার্টসগুলো। তাই এখানে উত্তরটা হলো যে কিছু স্টেশনারি পার্টস আছে অ্যান্ড মুভিং পার্টস আছে। ইঞ্জিনের যে পার্টসগুলো তার জায়গায় অবস্থান করে, মুভমেন্ট করে না, চলাফেরা করে না এবং সে তার জায়গায় আছে, এইগুলো হচ্ছে স্টেশনারি পার্টস বা স্থিতিশীল। যেমন তার ব্লক, তার হেড, এয়ার ক্লিনার, যে এগুলো তার জায়গায় অবস্থান করে, নড়াচড়া করে না, এগুলো স্থিতিশীল, স্থায়ী। তার সাম ট্যাঙ্ক। কিন্তু ইঞ্জিনের বেশিরভাগ পার্টসগুলো হচ্ছে মুভ করে, অর্থাৎ নড়াচড়া করে, এইটা হচ্ছে মুভিং পার্টস। কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারে না যে আসলে স্টেশনারি পার্টসগুলো মুভিং পার্টস। স্টেশনারি পার্টস কমই থাকে আর মুভিং পার্টস আছে সবচেয়ে বেশি ইঞ্জিনের, কারণ ইঞ্জিনটা রান হয়, কাজ করে। যেমন তার স্প্রিং, তার রকার, তার পুশার, ক্যামশাফট, ক্যামনোস, সিট, ইনটেক বাল্ব, এক্সস্ট বাল্ব, ক্র্যাঙ্কশ্যাফট, কানেক্টিং রড, পিস্টন, সে তার জায়গায় সবসময় অবস্থান করছে এবং সে মুভমেন্ট করছে। কিন্তু সিলিন্ডার ব্লক বা লাইনার
এ কখনো মুভমেন্ট করছে না, সে তার জায়গায় স্থিতিশীল অবস্থা আছে স্টেশনারি। আর যেগুলো মুভমেন্ট করছে সেগুলো হচ্ছে মুভিং পার্টস। এবং এখানে ক্র্যাঙ্কশ্যাফটটা প্রতিনিয়ত যে ঘুরছে, এর একটা মোশন আছে, এটা আছে রোটারি মোশন। পিস্টন যে খাড়াভাবে উঠানামা করছে, সে রেস করছে, এইটা আছে রেসিপ্রোকেটিং মোশন। যেগুলো ভার্টিক্যালি আপ ডাউন করে ওঠানামা করে, এগুলোকে আমরা মনে রাখবো রেসিপ্রোকেটিং মোশন। আর যেগুলো ঘুরছে সেগুলো হচ্ছে যেমন ফ্যান ঘুরছে, প্রোপেলার ঘুরছে, শ্যাফট ঘুরছে, এই জাতীয় যেগুলো আর্টিকেল মতো ঘুরছে, রোটেশন ঘুরছে, রোটেটিং। এই যে রোটেশন করে যেগুলো যেগুলো ঘোরে সার্কিটে, সেটা আছে রোটেশন মোশন। এরপর আমরা যদি পর্যায়ক্রমে আসি যে আমাদের পার্টস স্পেসিফিকেশনগুলো কি, সেই স্পেসিফিকেশনগুলো হচ্ছে আমি একবার সিলিন্ডার হেড থেকে দেবো। সিলিন্ডার হেড কভার, সিলিন্ডার হেড, তার ভিতর আছে ইনটেক ভালভ, এক্সস্ট ভালভ, ফুয়েল লাইন, ওয়াটার লাইনের অংশ। তারপরে হচ্ছে যদি এয়ার স্টার্টিং হয়, এয়ার পাইপ লাইনও সেখানে থাকবে, সাইডে ওয়াটার জ্যাকেটও থাকবে, কুলিং সিস্টেম, স্প্রিং, রকার আর্ম, পুশ রড। এই উল্লেখযোগ্য উপাদানগুলো হচ্ছে এটি অবস্থান করবে, এর সঙ্গে অনেক অ্যাক্সেসরিজও যুক্ত থাকবে। তারপরে সিলিন্ডার হেড, এর নিচে যদি আমি দেখি যে লাইনার এবং পিস্টন। লাইনারের ভিতরে আমাদের এই পিস্টনটা অবস্থান করছে, এই পিস্টন তার ফায়ারিং অর্ডার অনুযায়ী ওঠানামা করছে। পিস্টনের যে রিং আছে উপরে যেটা অবস্থান করে, এটাকে অনেকে টর্কিং বলে, আসলে আছে কম্প্রেশন রিং, যাতে কম্বাসন চেম্বারের ভিতর যে কম্প্রেসড এয়ার, এই এয়ারটা যাতে কোনো অবস্থায় লিক না করে, নিচের দিকে না যায়, এই জন্য এই রিংগুলো ব্যবহার করতে হয়। যদি লিক করে তাহলে আমরা প্রপার কম্প্রেশন হবে না, কম্বাসন চেম্বার কাজ করবে না। এরপর যদি ফুয়েল স্প্রে হয় তাহলে প্রপার বার্নিং হবে না, অর্থাৎ আমরা পাওয়ার পাবো না। পাওয়ার যদি না হয় তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। মূলত হচ্ছে ইঞ্জিনে আমাদের একটা শক্তি বা পাওয়ার উৎপন্ন হবে। আর এই জন্য কম্বাসন চেম্বারে কম্প্রেসড হাওয়া এবং তারপরে তার টেম্পারেচার ইনক্রিজ করা। কিন্তু কোনো অবস্থাতে এটা লিক করে তাহলে আমাদের সেই কম্প্রেশনে হবে না, প্রপার কম্বাসন হবে। এই জন্য জিনিসগুলো আমাদেরকে চেক করে দেখতে হয় যাতে কোনো রকম তার ক্ষয় না হয়। এরপর আমাদের ওর সঙ্গে আছে অয়েল স্ক্রেপার রিং। অয়েল স্ক্রেপার রিংগুলো হচ্ছে আমাদের অয়েলকে স্ক্রেপ করে, কারণ প্রতিনিয়ত আমাদের সাম থেকে লুব অয়েল উঠছে এবং লুব্রিকেটিং হচ্ছে। কিন্তু এই শুকনো জায়গায় যদি এটা মুভমেন্ট করে তাহলে তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যাবে, ফ্রিকশন হবে, ওভারহিট হবে এবং এটা বলতে গেলে ড্যামেজ হবে। এই জন্য প্রতিনিয়ত লুব্রিকেটিং হতে হবে এবং হচ্ছে। এই লুব অয়েলটা যাতে আমার কম্বাসন চেম্বারে না চলে যায়, এই জন্য এই রিংগুলো ব্যবহার করা হয়। অয়েল স্ক্রেপার রিং, অয়েল স্ক্রেপার রিংটা হচ্ছে অয়েলকে সাইসিক বা গাই নিচের দিকে আবার সামনের দিকে নিয়ে চলে আসবে প্রতিনিয়ত। এভাবে আমাদের কার্য সম্পন্ন হবে। এরপরে ওখান থেকে গর্জন পিন বা রিস্পিনের মাধ্যমে কানেক্টিং রড দ্বারা আমাদের ক্র্যাঙ্কশ্যাফটের সাথে পিস্টনকে সংযোগ থাকে। সেই ক্র্যাঙ্কশ্যাফট কানেক্টিং রডের দুইটা পোর্শন, উপরের পোর্শনটা হচ্ছে স্মল এন্ড, নিচের অংশটাকে বলা হয় বিগিন। বিগিন সাইডটা হচ্ছে শেল বিয়ারিং বা ওর ভিতরে একটা বিয়ারিং ব্যবহার করে মূল শ্যাফটের ভিতরে অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটের সাথে সংযোগ করে রাখা হয়। আশা করি আমাদের যে আলোচনা এবং
যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা যে কোনো একটা ডিজেল ইঞ্জিন, ডিজেল মেরিন ইঞ্জিন, যেটাই বলি না কেন, যে বিষয়ে বলি না কেন, তার যে প্রধান প্রধান অংশ বা গুরুত্বপূর্ণ পার্টস, এইগুলোর আমি পরিচিতি দিলাম এবং তার সাথে অন্য পার্টসের সম্পর্ক এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা পার্টসের নাম এবং সেটা আমরা কীভাবে খুলছি এবং পরিষ্কার করছি, কীভাবে ব্যবহার করবো, ফিটিং করবো, রিফিটিং করবো, সেটা মোটামুটি আমরা পরিষ্কার করে বলার চেষ্টা করছি। আশা করি আপনারা যে যেখানে অবস্থান করছেন আমার এই আলোচনাটা যদি একটু মনোযোগী করে শুনেন, আমার বিষয় যে আমার শিক্ষার্থীদের বুঝতে এটা কষ্টকর কথা না এবং অতি সহজ সরল বিষয় আমি এটা বোঝানোর চেষ্টা করছি। যদি কারো কোনো অসুবিধায় বুঝতে বা কোনো প্রশ্ন থাকে, এটা যে কোনো মাধ্যমে ইনফরমেশন করলে বা জানালে আমরা সেটা আবার পূর্ণাঙ্গ সমাধান দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।